কুমিল্লায় আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহপরান গ্রেফতার। র্যাব বলছে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যায় মামলা হয়নি। পাবনার বনগ্রামে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০ জন। সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় প্রাণ গেছে ভ্যান চালকের। নরসিংদীর মাধবদী বাজারে অগ্নিকাণ্ডে পড়েছে অর্ধশতাধিক দোকান। ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ। সংক্রামক রোগের ঝুঁকি নিয়েই সেবা নিতে হচ্ছে রোগীদের। কর্তৃপক্ষ উদাসীন। পায়খানা পোষাবে পানি সব আমাকে গায়। রোগী তো অসুস্থ, সে রোগীর সাথে আমি রোগী হয়ে যাচ্ছি, তো আমাকে টানবে কিটা। লোকবল সংকট আছে, সুয়েজ লাইন ডিস্টার্ব আছে। পানি যদি না সারে তাহলে তো আপনার সেখানে দুর্গন্ধ জমা হবে, মশা জমা হবে, এটা স্বাভাবিক। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহপরানকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১১-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। কারওয়ান বাজারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে শাহপরানকে গ্রেপ্তার করা হয়। সে ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। তার বিরুদ্ধে ভুক্তভোগীকে মারধর ও বিবস্ত্র ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ারও সে মূল হোতা। র্যাব ১১-র অধিনায়ক বলেন, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল শাহপরান। তার কাছে ধর্ষণকাণ্ডের ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর করা মামলার এজাহারভুক্ত আসামি এই শাহপরান। পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। অ্যাট দ্য সেম টাইম দুজনই এই মহিলাকে উত্ত্যক্ত করতো। যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্ত্যক্ত করছিল। তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থারও শিকার হয়েছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো। এ ঘটনায় ধরাও পড়েনি কেউ। তবে পুলিশ জানায়, জড়িতদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে করইবাড়ি এলাকায় বাড়ি ঘেরাও করে মা রুবি আক্তার, তার 2 মেয়ে ও এক ছেলেকে বেধড়ক পেটানো হয়। স্থানীয়দের অভিযোগ, রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত। আর এ বিষয়ে কথা বলতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বার গেলে রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঘটনাস্থলে থাকা লোকজন। এক পর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় রুবি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে। মেয়ে জোনাকি পালাতে গেলে তাকেও পিটিয়ে মেরে ফেলা হয়। এ সময় গুরুতর আহত হয় রুবির আরেক মেয়ে রুমা। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। তবে নিহতদের স্বজনদের দাবি, স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল, আর এর জের ধরেই এই হত্যাকাণ্ড। সাত সকালেই সড়কে ঝরল 4 জনের প্রাণ। পাবনার সাথিয়াতেই বাস ট্রাকের সংঘর্ষে মারা গেছে 3 জন, আহত 10 জন। ভোরে ঢাকা পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস মহাসড়কের পূর্ব বনগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। নিহতদের মধ্যে 2 জন হলেন সুজানগর উপজেলার আবেদ আলী ও আতাইকুলা কারিগর পাড়ার মনসুর আলী। অপরজনের পরিচয় শনাক্ত করা যায়নি এখনো। এদিকে সাতক্ষীরার ধুলিহরে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় সুলতান আলী নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান।
ভোরে মাধবদী বাজারের মুড়িপট্টিতে হয় এ ঘটনা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি স্বর্ণের দোকানে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই তা ছড়িয়ে যায় আশপাশের দোকানে। আগুনে পুড়ে যায় 50টির বেশি দোকান, যার মধ্যে 10টিই স্বর্ণের। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি, নিশ্চিত হওয়া যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঝোপঝাড় আর ময়লা আবর্জনায় ভরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশ। ড্রেনগুলো দেখে মনে হয় কতকাল পরিষ্কার করা হয় না। আর ময়লার ঘর, লাশঘর ও রান্নাঘর সবই যেন এক ছাতার নিচে। ভেতরের পরিবেশ আরও বেশি নোংরা। ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সব সময় থাকতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে। দিনের পর দিন চলে আসে এমন পরিস্থিতির উন্নয়নে উদাসীন কর্তৃপক্ষ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবন আর ক্যান্সার বিভাগের মধ্যবর্তী স্থান এটি। আগাছায় ভরা গোটা এলাকা, ঢেকে আছে ভবনের প্রায় এক অংশ। সামান্য বৃষ্টিতে জরুরি বিভাগে যাওয়ার প্রধান সড়কটিও তলিয়ে যায় কাদা পানিতে। ড্রেনগুলোও যেন মশা উৎপাদনের নিরাপদ স্থান, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ক্লিনিক্যাল বর্জ্য। হাসপাতালের পেছনের এই টিনের ঘরে রাখা হয় ময়লা আবর্জনা। টিনের চালে ছিদ্র থাকায় বৃষ্টির পানি আর আবর্জনা মিলেমিশে একাকার। এর কাছেই আবার রোগীদের জন্য রান্নাঘর, তার পাশেই লাশঘর ও মর্গ। টিনটা ভাঙা থাকার কারণে প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে ময়লা থেকে যে গন্ধটা হয়, এই গন্ধটা আরো অন্যদিকে ছড়ায় যায়। রান্নাঘর, লাশঘর এবং মর্গ একই জায়গায়। অনেক বড় জঙ্গল, এটা পরিষ্কার করা উচিত। সাপ থাকলে অবশ্যই সাপ আছে এখানে, অনেক বড় বড় সাপ দেখাও গেছে। হাসপাতালের বাইরের চিত্র যখন এমন, তখন কি অবস্থা ভিতরের? চারদিকে স্যাঁতসেঁতে পরিবেশ, যে যার মতো যেখানে সেখানে ফেলছে আবর্জনা। স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই নেই। দিনও মশা লাগে, রাতও মশা লাগে, গন্ধও লাগে। পায়খানা প্রস্রাবের পানি সব আমাকে গায়ে। এত পরিমাণ নোংরা। এই যে একটা মানুষ আসছে খাবার খাবে, নোংরার মধ্যে বসে সে কিভাবে খাবার খাবে, এগুলো তাদের দেখতে হবে না? এবার যমুনার ক্যামেরা হাসপাতালের ওয়ার্ডের দিকে। রোগীদের বিছানা যেন তেলাপোকার রাজ্য। বাথরুমের অবস্থা শোচনীয়। কোনোটির দরজা ভাঙা, আবার কোনোটির দরজাই নেই। অপরিচ্ছন্ন ও দুর্গন্ধে ভরা পরিবেশেই চলে চিকিৎসা সেবা। দরজা সিটকেলি নাই, এর ভিতরে যাবেন দেখেন যে সিলিং এর যে একটা অবস্থা। রুগী তো অসুস্থ, সে রুগীর সাথে আমি রুগী হয়ে যাচ্ছি, তো আমাকে টানবে কিটা? এসব দেখভালের দায়িত্ব যার, কি বলছেন সেই হাসপাতাল পরিচালক? লোকবল সংকট আছে, সুয়েজ লাইন ডিস্টার্ব আছে। পানি যদি না সারে তাহলে তো আপনার সেখানে দুর্গন্ধ জমা হবে, মশা জমা হবে, এটা স্বাভাবিক। তো সুয়েজের ব্যাপারে আমি দায়িত্ব নেওয়ার পরে অন্তত 5 বার আমি পিডব্লিউডিকে বলেছি। তারা আসছে, দেখে যায়, ঘুরে ফিরে যায়, মাপটাপ নিয়ে যায়, ও পর্যন্তই শেষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতালটি 500 শয্যার হলেও প্রতিদিন 3 গুণের বেশি রোগী স্বাস্থ্যসেবা নেয় এখানে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে ভর করেছে অনিশ্চয়তা। 1 বছর মেয়াদী কাজের সময় গড়িয়েছে 2 বছরে। তবুও নেই অগ্রগতি। কয়েক দফায় ব্যয় বাড়িয়ে প্রস্তাবনা পাঠানো হলেও তার অনুমোদন মেলেনি। এমন জটিলতায় ধীর গতিতে চলা এই প্রকল্প আরও ঝিমিয়ে পড়েছে। রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। যে প্রকল্প একসময় মানুষের প্রাণের দাবি ছিল, তা এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এই কাজ শেষ করতে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ। চুয়াডাঙ্গাবাসীর প্রত্যাশিত রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ শুরু হয় 2023 সালের আগস্টে। ব্যয় ধরা হয় 71 কোটি টাকা। প্রথমে কাজের মেয়াদ ছিল 1 বছর, পরে আরও 1 বছর বাড়ানো হয়। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কাজের অগ্রগতি না থাকায় আবারও 1 বছর সময় বাড়ানোর অনুমতি চাওয়া হয়েছে। সেই সাথে ভূমি অধিগ্রহণ, নকশার ত্রুটি সংশোধন, রেল, বিদ্যুৎ ও পৌরসভার খরচ বাবদ আরও 13 কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবনা দেয়া হয়েছে। কিন্তু এই প্রস্তাবের অনুমোদন না হয় ঝিমিয়ে পড়েছে গোটা প্রকল্প। দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই ওভারব্রিজটা 1 বছরের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু 1 বছর তো বাদ, এখন 2 বছর হয়ে যাচ্ছে, তারপরেও এইটা হচ্ছে না। সেই কাজ হচ্ছেই না। আর 2 পাশে যে ভাঙিয়েছে, ভাঙা রাস্তাটাও একটু ঠিক করে না। এখানে সেদিন একটা পিকআপ সরাসরি এর মধ্যে পড়ে গেল। আসা যাওয়া এত অসুবিধা, বৃষ্টি ঝড় বৃষ্টি হইলে কাদা। প্রকল্প এলাকা জুড়ে রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ। চলতি বর্ষায় মানুষের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এক সময়ের আশা জাগানো এই প্রকল্প এখন গলার কাটা। এই
এই ব্রিজ এই হবে করছে, এই যে রাস্তাঘাট সাইড ছুটি ভাঙা, গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে, জাতি পাচ্ছে না, রেলগেটের জন্য খুব কষ্ট। চুয়াডাঙ্গাবাসীর জন্য প্রাণের দাবি ছিল, এটা এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যয় এবং সময় বৃদ্ধি করা না হলে এখানেই থমকে যেতে পারে পুরো নির্মাণ কাজ। ল্যান্ড অ্যাকুইজিশনের প্রস্তাব পাঠানো হয়েছে, সেটা চলমান আছে এবং ল্যান্ড অ্যাকুইজিশনের টাকা, বিদ্যুতের টাকা, রেলওয়ের টাকা অলরেডি কিছু টাকা বাড়ার ফলে এটা রিভাইজের জন্য মন্ত্রণালয়ে ডিপিপিটা আছে, রিভাইজ ডিপিপি মন্ত্রণালয়ে আছে। তো মন্ত্রণালয় থেকে এটা পাস হলে যথাশীঘ্রই কাজটা দ্রুত শেষ করে ফেলা হবে। 1 বছর মেয়াদী এই প্রকল্পটি 2 বছরে 57% কাজ শেষ করতে পেরেছে। এখন নানা অনিশ্চয়তা ভর করেছে এই রেলওয়ে ওভারপাসের ওপর। তবে স্থানীয়দের প্রত্যাশা, সকল জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখবে এই প্রকল্পটি। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা ও সোনাউছা গ্রাম বর্ষা এলেই কাঁচা রাস্তা রূপ নেয় কর্দমাক্ত জলাবদ্ধতায়, যা গ্রামবাসীর চলাচলে সৃষ্টি করে ভোগান্তি। 6 মাস নৌকাই হয়ে ওঠে তাদের একমাত্র ভরসা। পাকা সড়কের দাবিতে বারবার মানববন্ধন করেও কোনো লাভ হয়নি। যেন গল্প উপন্যাসের পাতা থেকে উঠে আসা অজপাড়া গায়ের আদর্শ কোনো ছবি। যুগের পর যুগ কেটে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা ও সোনাউঠা গ্রামে। পাকা সড়ক তো দূরের কথা, কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে পূজাখোলা স্লুইস গেট পর্যন্ত 3 কিলোমিটার কেবলই কাঁচামাটির পথ। বর্ষায় কাদায় মাখামাখি আর শুকনো মৌসুমে ধুলোর আস্তর। এ নিয়ে জীবন 2 গ্রামের 6000 মানুষের। সড়ক পথের অভাবে নৌকায় চলাচল করতে হয় তাদের। আমি জন্মসূত্র দেখে আসছি এই অত্র এলাকার মতো করুণ পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা তো খারাপ অন্য কোথাও নাই। একটু বৃষ্টি হলে আমাদের রাস্তা অনেক খারাপ হয়ে যায়, তাই আমরা ঠিকঠাক মতো টাইমে আমরা ক্লাসে পৌঁছাতে পারি না। আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আর কি স্কুল মাদ্রাসা পড়ালেখা করাইতে আর কি সমস্যা হইতেছে, নিজেরা চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে জনপ্রতিনিধিদের কাছে ধন্না ধরেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। বর্ষা এলে কৃষিপণ্য পরিবহনেও বেড়ে যায় খরচ। এই স্থানটা হলো 3টি এলাকার মোহনা, অর্থাৎ হলদিয়া, ধানখালী, টিয়াখালী, পূজাখোলা সহ বহু লোকজন এই কলম থেকে এই ইসলামপুর এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমাদের এপার থেকে ওপারের প্রায় 100 ছেলে মেয়ে হাই স্কুলে লেখাপড়া করে, তাদের এই কাঁচা রাস্তা পাড়াইয়া খেয়া পাড়াই ওপার যাইতে হয়। এই রাস্তাটা যাতে আমরা অতি তাড়াতাড়ি পেতে পারি, এজন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাই। সড়কের দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেছেন গ্রামবাসী। সংশ্লিষ্টদের কাছে দেয়া হয়েছে লিখিত আবেদনও। স্মারকলিপিটি আমরা এখান থেকে প্রসেস করে আমরা আমাদের যে বিধিগত যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা গ্রহণ করে আমরা আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চিফ ইঞ্জিনিয়ার তার বরাবর আমরা এটা প্রেরণ করব। আশা করি যে এটার আশু সমাধান খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। সব বাধা ছাপিয়ে একটি পাকা সড়কের স্বপ্ন এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। নেই পানি নিষ্কাশন ব্যবস্থা, বাজারে প্রবেশের সবকটি রাস্তাও বেহাল প্রায় 1 দশক ধরে। এভাবেই চলছে ঝিনাইদহ পৌর শহরের একমাত্র হাট। এতে চরম দুর্ভোগে লক্ষাধিক পৌরবাসী ও হাট ব্যবসায়ী। তবে হাটের উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানালেন পৌর প্রশাসক, আর দ্রুতই শুরু করা হবে সংস্কার কাজ। ঝিনাইদহ শহরের লক্ষাধিক পৌর বাসিন্দাদের জন্য একমাত্র হাট এটি। পরিচিত নতুন হাটখোলা নামে। মূল শহরের কেন্দ্রবিন্দু শেরে বাংলা সড়কে অবস্থিত হওয়ায় ভোর থেকে রাত পর্যন্ত কেনাকাটায় থাকে মুখর। তবে প্রায় 45 বছরের পুরনো এই হাট গড়ে উঠেছে অপরিকল্পিতভাবেই। মূল সড়ক পাকা হলেও হাটে প্রবেশ ও বের হওয়ার 6টি সড়কই বেহাল। নেই পানি নিষ্কাশন ব্যবস্থা, তাই অল্প বৃষ্টিতেই কাদা পানিতে ভোগান্তি পোহাতে হয় ক্রেতাদের। দ্রুত খুলে আসতে হয়, দ্রুত খুলে এই পর্যন্ত পানি, এই পর্যন্ত কাদা উঠে পড়ে, যার জন্য আমাদের ব্যাপক ভোগান্তি অসুবিধা হচ্ছে। আমরা এই পথে কাদা বেঁধে আছে, ভাঙাচোরা, রিক্সাও আসতে চাচ্ছে না। এই হাটে মাছ, মাংস, সবজি, নিত্যপণ্যের স্থায়ী দোকানি রয়েছে 600-র মতো। ব্যবসায়ীদের অভিযোগ, 1 দশকের বেশি সময় ধরেই এমন ভোগান্তি পোহালেও সংস্কারে নেই উদ্যোগ। কাস্টমাররাও বলে যে ভাই আপনাদের দোকানে আসবো কি করে, আপনাদের দোকানের সামনে তো কাদা, পানি বেঁধে আছে। এমন একটা পরিবেশে হাট খোলায় কাদা হয়ে গেছে,
যে আমাদের বাল বাচ্চা নিয়ে না খাওয়ার মতন। বারবার চেষ্টা করেছি পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ যারা কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, যে আশু নিরসন করার জন্যে, আশু ব্যবস্থা করার জন্যে চেষ্টা করেছি। আসলে ওনারা একেবারেই কর্ণপাত করেন না। যদিও আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক, জানিয়েছেন দ্রুতই শুরু হবে সড়ক মেরামত কাজ। বড় যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে আমরা প্রকল্পের মাধ্যমে করব, যেটার টেন্ডার প্রস্তুত হয়ে গেছে। এটা একটা বিদেশি সংস্থার অর্থায়নে হবে, যে কারণে এর অনুমোদন হতে বা টেন্ডার অনুমোদন হতে যতটুকু সময় লাগে। জনদুর্ভোগের বিষয়টি আমাদের নজরে আছে এবং আমরা এটার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি। 80 দশকে গড়ে ওঠা নতুন হাটখোলা খোলা থাকে সপ্তাহে 7 দিনই। রোববার ও বৃহস্পতিবার থাকে বিশেষ হাটবার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আর এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।